হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পেজ নাম্বার 193 টেস্ট পেপারের কোয়েশ্চেন নিয়ে। তো তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো বন্ধুরা, প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে, তোমাদের কাছে টেস্ট পেপার আছে নিশ্চয়ই। তোমাদের কাছে টেস্ট পেপারটা রেখে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। প্রথমের কোয়েশ্চেনটা কী বলেছে দেখো, একের দাগের একেরটা 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার হবে। এটা 1 নম্বর অপশানমূলক কোয়েশ্চেন। তো তো দেখো বন্ধুরা, আমি ইজিলি করে দিচ্ছি শর্টকাট ট্রিক। 300 টাকার 5 বছরের সরল সুদ বলে দিচ্ছে সুদের হার। তো আমি একের দাগের একেরটা করছি। রেট বার করার যা ফর্মুলা, রেট সমান সমান আমরা কি জানি, 100 × I। 100 × I ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? 165। তাহলে ইন্টারেস্ট হয়ে গেল 165। তাহলে 100 × I/PT। পি মানে প্রিন্সিপাল, 300। আর টাইম কত? টাইম হচ্ছে 5 বছর। তোমরা ইজিলি করতে পারবে। দেখো বন্ধুরা, এই টাইপের অঙ্ক আগেও করেছো তোমরা। আচ্ছা, কাটাকুটি করে দাও। 100-র সঙ্গে যদি 300 কাটি 3 হয়ে যাবে। আর 3 আর 5-এ 3 × 5 = 15 হয়। 15 × 11, 15 × 11 মানে হচ্ছে 165। তাহলে রেট হয়ে যাবে 11%। ওকে বন্ধুরা, তো 11% কোন অপশানে রয়েছে? ডি। ডি রাইট আনসার হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো বন্ধুরা, দু একটা দেখে নিই। এই ইজি অঙ্ক তোমরা দেখেছো এর আগেও, আগের পেজেও তোমরা কিছু কিছু পেজে করেছো এরকম। প্রথম বলেছে ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে। সি অপশান রাইট হয়ে যাবে। c = 0 মানে ধ্রুবক পদটা 0 হলে পরেই সমীকরণের একটা বীজ কিন্তু শূন্য হয়ে যাবে। সমীকরণের একটা বীজ কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো c = যদি 0 হয়, সঠিক অ্যান্সার c = যদি 0 হয়, তাহলে এটা সি অপশান হয়ে যাবে। 2-এর সি অপশান হয়ে যাবে, c = 0। ব্যাস, এটা ছিল রাইট অ্যান্সার। 3-এরটা দেখে নাও বন্ধুরা তোমরা। 3-এরটা কী বলেছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কী দিয়েছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। আচ্ছা, আমি ছবি করে দেখিয়ে দিই, একটা এবিসি ত্রিভুজকে দেখিয়ে দিই। 3-এরটা করে দিচ্ছি দেখো। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, একটা ত্রিভুজ আঁকি। এবিসি একটা ত্রিভুজ, এবিসি, এ বি সি। আচ্ছা, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, তার মানে সেন্টারে ও আসবে, এখানে সেন্টারে ও আসবে। ও ওবিসি 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 প্লাস ওবিসি কোথায়? ওবিসি মানে হচ্ছে এরম, এরম ওবিসি। আচ্ছা, পরিকেন্দ্র মানে হচ্ছে এরম বৃত্তটা এরমভাবে কিন্তু চার ধার দিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই যে এই বৃত্তটা এরম পরিকেন্দ্রে চার ধার দিয়ে যাবে। আচ্ছা, ওবিসি প্লাস ওবিসি ওবিসি প্লাস বিএসি। বিএসি মানে এই কোণটা, আর ওবিসি মানে এই কোণটা। তাহলে কোণ বিএসি, বিএসি। দেখো বন্ধুরা, যেহেতু এটা পরিবৃত্ত সেন্টারে এসেছে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে? এটা একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই এ কোণটা কত হবে? 60। মানে বিএসি হয়ে যাবে 60। বিএসি কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। আর ওবিসি, ওবিসি মানে হচ্ছে 60-এর অর্ধেক, 30। 60-এর অর্ধেক 30, কেননা প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে ওভারঅল অ্যান্সার হয়ে যাবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি সঠিক অ্যান্সার হয়ে যাবে, বিএডটা রাইট অ্যান্সার হয়ে যাবে। এগুলো শর্ট কোয়েশ্চেন, তোমরা প্রিভিয়াস পাতায় এগুলো করেছো, ওই জন্য আমি সংক্ষেপে করে দিচ্ছি এগুলোকে। চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোয়েশ্চেন। 4-এরটা দেখে নিই। দেখো বন্ধুরা, 4-এরটা কী বলেছে? sec² θ + cosec² θ, sec² θ, sec² θ প্লাস cosec² θ, cosec² θ। sec² θ প্লাস cosec² θ ক্ষুদ্রতম মান চেয়েছে। দেখো বন্ধুরা, ক্ষুদ্রতম মান তখনই সম্ভব যদি θ = 45 ধরা হয়। θ = কত ধরবো? 45। θ = যদি 45 ডিগ্রি ধরি, তাহলে sec² θ মানে sec² 45 ডিগ্রি, sec² 45 ডিগ্রি প্লাস cosec² 45 ডিগ্রি।
কসেক স্কোয়ার 45 ডিগ্রি। যদি থিটার মান 45 ডিগ্রি আমি ধরে নিই, তবেই একমাত্র সব থেকে ক্ষুদ্রতম মান আসবে। ওকে বন্ধুরা, তো সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কসেক স্কোয়ার 45 ডিগ্রি, কেননা থিটার মান তো সেম টু সেমই হবে, তাই না? থিটা যেখানেই লিখবো দু জায়গাতেই থিটা লেখা আছে, আলাদা আলাদা কী করে মান হতে পারে? তো দেখো বন্ধুরা, থিটা মানে 45 ডিগ্রি দু জায়গাতেই আমি লিখতে পারি। তো সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার 45 ডিগ্রি মান √2, এই √2 তার একটা স্কোয়ার। আর একটা হচ্ছে কসেক স্কোয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে √2 তারও স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার 2 আর √2 স্কোয়ার 2, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4। তাহলে 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। √2 মান 2, তাহলে 4 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে প্রশ্ন করেছে যে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান কত হবে? অ্যান্সার এ অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে, এ অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো দেখে নিই পরবর্তী কোশ্চেন 5-এরটা কি বলেছে। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তাই তো বন্ধুরা? তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কি জানি? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি আগে জানতে হবে। তাহলে সেখান থেকে আমি বার করতে পারি, ভিএরটা আমি করে দিচ্ছি। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? গোলকের, একদম ঠিক ধরেছ, 4πr²। তাহলে 4π, আমি R1 R2 লিখছি তার কারণ দুটো আছে না, ওই জন্য 4π এই যে স্কোয়ার। এবং এদের অনুপাতটা কত বলা আছে? এদের অনুপাত বলা আছে কত? 1:4। কী বলা আছে? 1:4। তাহলে আমি এক্ষেত্রে 1:4 বলতে পারি, 1:4। আচ্ছা, এটাকে আমি ইস্টুটাকে বাইরের আকারেও তো লিখতে পারি, মানে আমি বলতে চাইছি 4π R1 এর স্কোয়ার ইস্টু মানে বাই 4π R2 এর স্কোয়ার সমান সমান 1/4। এখানে 4π তো কেটে যাচ্ছে, 4π কেটে যাচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারি? এটা বলতে পারি যে R1/R2 এর স্কোয়ার ইকুয়াল টু 1/2 এর স্কোয়ার, অবশ্যই বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস পাচ্ছি যে R1 মানে 1, তাহলে R1/R2, এখান থেকে একটা জিনিস পেলাম, দুদিকে স্কোয়ার যদি উঠে যায় 1/2। তাহলে R1 মানে হচ্ছে 1, R2 মানে হচ্ছে 2। এখন আমাদের কিসের চেয়েছে? আয়তনের অনুপাত চেয়েছে। আয়তনের অনুপাতের কি ফর্মুলা? কিসের আয়তন? গোলকের আয়তন। আর গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3πr³। 4/3π, দুটো চেয়েছে তো, তাহলে R1³ আর এদিকে 4/3πr2 এর কিউব। আচ্ছা, 4/3 তো কেটে চলে যাবে, 4/3π কেটে চলে যাবে। তাহলে R1 এর কিউব মানে কত? R1 মানে 1, 1-এর কিউব তো 1ই হয়। আর R2 এর কিউব, R2 মানে 2, 2 এর কিউব 2 2 4 2 8। তাহলে 1:8 হবে। এখানে বলেছে কত? অপশান দিয়েছে বি রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার যাবে 1:8। তাহলে বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 5-এর অঙ্কটার বি অ্যান্সার রাইট অ্যান্সার। চলো দেখে নিই পরবর্তী কোয়েশ্চেনটা, 6-এরটা দেখে নিই। 6-এরটা কী বলেছে দেখি। 10, 10, 11, 13, 15, 17, 19 তথ্যে 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে বলেছে। আচ্ছা, যখন 17 আছে তখন দেখি মধ্যমাটা কত হয়। আচ্ছা, মধ্যমা বার করার নিয়ম কি? আগে সাজাতে হবে। প্রথমে 10, 10, 11, আচ্ছা সাজানোই আছে। তাহলে 10, 10, 11, 13, 15, 17, 19 এই তথ্যটা আগে সাজানোই আছে। আমি সাজিয়ে নিচ্ছি 10, 10, 11, 13, 15, 11, 13, 15, 10, 10, 11, 13, 15, 10, 10, 11, 13, 15, 17, 19, সরি 17 হবে এটা, 15-র পর হচ্ছে 17 আর 19। এই তথ্যটা আমাকে দিয়ে রেখেছে 10, 10, 11, 13, 15, 17, 19, 10, 10, 11, 13, 15, 17, 19। এখানে মধ্যমাটা কত আগে দেখতে হবে। দেখো বন্ধুরা, মধ্যমা নির্ণয় করার নিয়ম হচ্ছে মাঝের সংখ্যাটা। মাঝের সংখ্যাটা মানে এদিকে 3টে আছে, এদিকে 3টে আছে, তাহলে 13 হয়ে যাবে আমাদের মধ্যমা। এই তথ্যটায় 13 হচ্ছে মধ্যমা যতক্ষণ 17 ছিল।
ততক্ষণ কি ছিল? 13 মধ্যমা। কিন্তু যদি 17 না থাকে, বলছে তথ্যে 17 না থাকলে, তাহলে 17 না থাকলে জিনিসটা কেমন দাঁড়াতো? এরম দাঁড়াতো 10, 10, 11, 15, 11-র পর 13 হতো, অবভিয়াসলি 13 হবে। 11-র পর কত হবে? 13 হবে। 11-র পরে হবে 13, 15, 17 কিন্তু থাকবে না বলেছে, 19, এরমভাবে হতো 10, 10, 11, 13, 15, 19। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন মধ্যমা কীভাবে নির্ণয় করব? এখন মধ্যমা নির্ণয় করতে গেলে আমাকে এটা ইউজ করতে হবে। দেখো বন্ধুরা, এখানে 6টা সংখ্যা রয়েছে, তো 6টা সংখ্যা থাকলে এই মাঝের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 13 আর 11 যোগ করলে কত হয়? 24। 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তাহলে যখন 17 থাকবে না তখন মধ্যমা এলো 12, আর আগে ছিল 13, তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেল? -1। তো সঠিক অ্যান্সার -1 বৃদ্ধি পেয়েছে। সঠিক অ্যান্সার কী যাবে? -1 বৃদ্ধি পেয়েছে, মানে ডি। মানে অ্যাকচুয়ালি -1 তো হয়েছে না, এখানে আগে 13 ছিল, এখন 12 হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি -1 হয়েছে। ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো চলো দেখে নিই 2-এর দাগের অঙ্কগুলো কী বলছে। 2-এর দাগের 1-এরটা কী বলেছে দেখে নিই। 2-এর দাগের 1-এর অঙ্কটা বলেছে বার্ষিক 10% সরল সুদের বার্ষিক শূন্যস্থান পূরণ, বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকা, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? দেখো বন্ধুরা, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ আমি কীভাবে বার করছি? প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 10,000 টাকার উপরে, তাহলে 10,000 টাকার উপরে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের 10% হয়, তাহলে 10/100। 10% হয় মানে 10/100। একটা শূন্য একটা শূন্য কেটে গেলে, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তার মানে অ্যান্সার হয়ে যাবে 1,000 টাকা সুদ। অর্থাৎ প্রথম বছরের শেষে সুদ হয়েছে 1,000 টাকা। তাহলে প্রথম বছরের শেষে টোটাল অ্যামাউন্ট কত দাঁড়াবে? টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 10,000 প্লাস 1,000। তাই তো বন্ধুরা, কারণ প্রথম বছরের শেষে সুদই তো হয়েছে 1,000 টাকা, তাহলে 10,000 প্লাস 1,000, তার মানে 11,000 টাকা আমার প্রথম বছরের শেষে অ্যামাউন্টটা দাঁড়াবে। সেই 11,000 টাকার উপরে আবার 10% হারে সুদ হবে, তবে দ্বিতীয় বছরের শেষে হবে, কারণ চক্রবৃদ্ধি সুদে টোটাল অ্যামাউন্টের উপরে হয়। তাই 11,000 টাকার উপরে কি করব আমরা? আবার 10% হারে সুদ চাপিয়ে দেব। তাহলে 10% হারে সুদ চাপানোর অর্থ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল 11,000 টাকা। আমাকে প্রশ্নই কি বলেছে দেখতে হবে। প্রশ্ন বলেছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ড্যাশ টাকা, তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে, দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1,100 টাকা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? 1,100 টাকা রাইট অ্যান্সার। দ্বিতীয় বছরের শেষে শুধু সুদটা চেয়েছে, সুদ আসল বললে আবার 11,000-এর সঙ্গে 1,100 যোগ করে দিতাম। ওকে বন্ধুরা, 11,000-এর সাথে 1,100 যোগ করলে সুদ আসল হতো, সব বৃদ্ধিমূল যাকে বলা হয়, কিন্তু শুধুমাত্র সুদ চেয়েছে, তাহলে 1,100 টাকা রাইট অ্যান্সার। চলো দেখে নিয়ে যাক 2-এর অঙ্কটা কী বলছে দেখো। 2 থেকে 2-এর অঙ্কটা বলেছে যে এক্স, এই সম্পর্কটা হলে এক্সের সঙ্গে এটা বিকিউ হবে। তো সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে কি? বিকিউ। 2-এরটা অ্যান্সার হয়ে যাবে কি? বিকিউ। 3-এরটা দেখো বন্ধুরা, এটা ভেদের সম্পর্ক ছিল। বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটো পরস্পর, বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটো পরস্পর সমান্তরাল। কীরকমভাবে একটু ছবিটা করে দেওয়ার চেষ্টা করব। ধরো বন্ধুরা, এটা বৃত্ত, তাহলে এখানে স্পর্শক, এইভাবে স্পর্শক যাবে একটা, এইভাবে স্পর্শক যাবে একটা, মানে কায়ে টাচ হবে তো বটেই, অবশ্যই এখানে টাচ হবে, এই স্পর্শক যাবে, এটা সমান্তরাল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সমান্তরাল। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী কোশ্চেনটা কি বলেছে। 22 ডিগ্রি 30 মিনিট কোণটির বৃত্তীয় মান আমাকে জানতে চাইছে, π/k, তাহলে কে এর মান আমাকে জানতে চাইছে। দেখো বন্ধুরা, এটা ইজি অঙ্ক, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি, একদম সোজা অঙ্ক। 4টা 22 ডিগ্রি 30 মিনিট কোণটির বৃত্তীয় মান π/k বলেছে। তো 22 ডিগ্রি 30 মিনিট কোণটার বৃত্তীয় মান π/k, তো এই অ্যান্সারটা কীভাবে করতে পারি? তাহলে π/k মানে 22 ডিগ্রি 30 মিনিট বলতে পারি, 1 নম্বর কথা। π/k মানে হচ্ছে π/k, শর্ট কোশ্চেন, আমি শর্টকাটে করার চেষ্টা করছি যেহেতু শর্ট কোশ্চেন এটা। π/k সমান সমান হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট
22°30'। তাহলে পাই বাই কে মানে হচ্ছে 22°30'। এইবার হচ্ছে প্রশ্ন, পাই বাই কে মানে হচ্ছে 22°30'। পায়ের মান কত? 180°। পাই রেডিয়ান মানে 180°। এত বাই কে সমান সমান 22°30'। এ সমান সমান কি 22°30'। তাই তো বন্ধুরা? এখন এই কে এর ভ্যালু কত দিলে পরে, মানে আমি বলতে চাইছি একটা সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন, যে 180কে কত দিয়ে ভাগ করলে 22°30' হবে। 180কে কত দিয়ে ভাগ করলে 22°30' হবে। তো 180কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে যদি ভাগ করা হয় তাহলেই কিন্তু 22°30' হয়ে যাবে। 180কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, মানে কে এর জায়গায় যদি 8 দিই, তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে হতে পারে। চলো চেক করে দেখি। দেখো বন্ধু, 8-এর সঙ্গে যখন 22 গুণ করব 176 হবে। 8-এর সঙ্গে যখন 22টা গুণ করব তখন আর 176 হবে। 8 22 সঙ্গে 176, 176। আর 8 বার যখন 30 মিনিট দেবো, 30 মিনিট দেওয়ার মানে কি? হাফ ডিগ্রি। 30 মিনিট মানে হাফ ডিগ্রি। তাহলে 8 বার যখন 30 মিনিট দেবো তখন 4 ডিগ্রি দাঁড়াবে। তাহলে টোটাল 180° হয়ে যাবে। তার মানে কে এর ভ্যালু হয়ে যাবে 8। এটা একটু বুদ্ধি কাটাতে হবে তোমাদেরকে। তো কে এর ভ্যালু হয়ে যাবে আনসার 8। 5-এরটা দেখে নেবো চলো। 5-এর অঙ্কটা কি বলেছে দেখি। 5-এরটা বলেছে যে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কত? 4টি। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি। 6-এরটা দেখে নিই। প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা যৌগিক গড় চেয়েছে। অযুগ্ম মানে বিজোড়। তাহলে অযুগ্ম প্রথম 5টি 1, 3, অযুগ্ম মানে বিজোড় যাকে বলা হয়, 5, 7, 9। বিজোড় কিন্তু আমি বলছি, জোড় না, বিজোড় সংখ্যা বলছি, যৌগিক সংখ্যা নয় কিন্তু, বিজোড় কিন্তু। হ্যাঁ, অযুগ্ম মানে বিজোড় যাকে বলা হয়। 5টা করলাম, 1 2 3 4 5। গড় চেয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। গড় চাইলে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। 9-এর সাথে 16, 16 আর 5 21 আর 3 24, এটাকে 25। তোমরা একটু ক্যালকুলেশন করবে। আমার 25 হয়েছে, 25/5, 5 5-এ 25, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5। তো রাইট অ্যান্সার কত? 5 হয়ে যাবে। তো খুব ভালো প্রশ্ন ছিল একটা। চলো 3-এর দাগের অঙ্ক দেখে নেওয়া যাক। আমরা আস্তে আস্তে টেস্ট পেপারে বেশ কয়েকটা পেজ করে ফেলেছি পিছন দিকে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর তার লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আগের ভিডিওগুলোর। তাহলে এগুলো করতে তোমাদের সুবিধা হবে, তোমরা তাড়াতাড়ি ইজিলি করতে পারবে। আচ্ছা, কয়েকটা করা হলো, লাস্ট 6-টা করা হয়েছে, লাস্ট কয়েকটা করা হয়েছে, 6-টা করা হয়েছে। তো দেখো পরবর্তী অঙ্ক আমরা 3-এর দাগে চলে যাব। 3-এর দাগের 1-এরটা কি বলেছে দেখো। সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। কমলের মূলধন অমলের মূলধনের 1/1.1 গুণ। অমলের মূলধনের মানে অমলের যা, কমলের 1.5 গুণ। তার মানে অমলের মূলধন যত তার 1.5 গুণ করলে কমলের মূলধন পাওয়া যায়। তাহলে আমি এখানে কমল লিখছি, কমলকে সংক্ষেপে কে দিয়ে লিখছি। তোমরা কিন্তু পুরো বানান করে করে লিখবে, কিন্তু তোমরা কোনো শর্টকাট ইউজ করতে পারবে না। কে লিখলে পরে তোমাদের পরীক্ষার খাতায় কেটে দেবে। আর যদি তোমরা রাফে চেক করার জন্য করতে পারো, কে অবশ্যই করতে পারো, রাফে করতে পারো, কারণ এগুলো তো 1 নম্বর মার্কসের যা সত্য মিথ্যা নির্বাচন। তোমরা রাফে চেক করার জন্য করতে পারো, মেন খাতায় কে লিখতে পারবে না। কিন্তু মেন খাতায় যদি করো তাহলে কে লিখতে পারবে না, কারণ কে বলে এখানে কিছু নেই। আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য কে লিখছি। আর অমল, কমল আর অমল, তাহলে কমল আর অমল রয়েছে। অমলের মূলধনের 1.5 গুণ। অমলের মূলধন, অমল যদি 1 হয়, এর 1.5 গুণ করলে 1.1 হয়ে যাবে। এর 1.5 গুণ, 1.5 গুণের সঙ্গে 1 গুণ করে তো সেটাই হয়। অমলের মূলধনের 1.5 গুণ বলেছে, তাহলে অমলের মূলধন যদি 1 হয় তাহলে কমলের 1.5 গুণ করে দেবো। তাহলে 2 1 2 1 3 2 হয়ে যাবে। 3 2 1, এই রেশিওটা রয়েছে। আর রেশিওটাকে আরেকটু যদি বিস্তৃত আকারে করি তাহলে 3:2 হয়ে যাবে। কী হয়ে যাবে? 3:2। তাহলে কমল 3, অমল 2, কমল 3, অমল 2। যে অনুপাতে মূলধন দেবে লাভও সেই অনুপাতেই হবে। আমি বারবার বলেছি, যে অনুপাতে মূলধন দেবে লাভও সেই অনুপাতই হবে। তাহলে কমলের লাভ 3 হবে, কিন্তু এখানে প্রশ্নে কি বলেছে? তাদের লভ্যাংশ বন্টন অনুপাত কমলের নাকি 2। প্রথমে কমল বলা ছিল, কমলের 2, তাহলে ভুল, এটা মিথ্যা হয়ে যাবে। এটা হয়ে যাবে কি? মিথ্যা। যদি অমলটা প্রথমে বলতো
তাহলে পরে এটা ঠিক হতো, কিন্তু কমলের 3, অমলের 2। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন। 2 কি বলেছে, √3 - 2 এর সঙ্গে তার অনুবন্ধী করণীর যোগফল এত। আচ্ছা, আগে আগে আমরা দেখবো অনুবন্ধী করণীটা কি। √3 - 2, √3 - 2 এর অনুবন্ধী করণী কী হবে আগে জানতে হবে। এর অনুবন্ধী করণী হবে -√3 - 2, এটা হবে অনুবন্ধী করণী। -√3 - 2 হচ্ছে অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণীর সঙ্গে ও যোগ করে দিই, যোগ √3 - 2, √3 - 2। তাহলে কাটাকুটি হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে -4 দাঁড়াচ্ছে। 2 আর 2 4, তাহলে -4। এটা কি সত্য হলো? বলেছে সত্য -4 একদম, তাহলে এটা সত্য হয়ে যাবে, এটা হয়ে যাবে সত্য, কারণ -4 হচ্ছে তো, কিন্তু প্রশ্নতেও বলা আছে -4। 3এরটা দেখে না ভালো করে, 3এরটা কি বলেছে, 3এরটা কি প্রশ্ন করেছে দেখো বন্ধুরা, এটা তোমাদের দায়িত্ব 3এরটা করার। আচ্ছা চলো আমিই করে দিচ্ছি। ABCD রম্বসের দুটো কর্ণে AC আর BD, AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার সমান 2 × AB স্কোয়ার, এটা বলেছে হবে। তো কি হবে বন্ধুরা, এটা মিথ্যা, মিথ্যা হবে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে এটা কী হবে। আমি তো মিথ্যা বললাম, তোমাদের কি হবে বলবে এটা, কারণ এটা তথ্য নলেজ থাকতে হবে, তাহলেই পারবে। এটা 3এরটা নলেজ থাকতে হবে, জ্যামিতি রিলেটেড নলেজ থাকতে হবে, রম্বসের ফর্মুলা দেখে কাজ করতে হবে, তবে বলতে পারবে। তো তোমরা কি বলবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলো দেখে নিয়ে যাক 4এরটা। 4এরটা কি বলেছে দেখো বন্ধুরা, 4এরটা কি হবে দেখে নিই। 4এরটা বলেছে যে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি দিয়ে এরম করতে 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 cos 89 ডিগ্রি পর্যন্ত যাবে। এর মান বলেছে 0। দেখো বন্ধুরা, আমরা জানি cos 90 ডিগ্রি মান 0, তো cos 90 ডিগ্রি তো এখানে নেই প্রথম কথা। তাহলে যেহেতু cos 90 ডিগ্রি নেই, যদি cos 90 ডিগ্রি থাকতো তাহলে মান 0 বলতে পারতাম, কিন্তু cos তো 90 ডিগ্রি নেই, তাহলে মান 0 হবে না। এটা মিথ্যা হবে 100%, এটা 100% মিথ্যা হবে। তার কারণ এখানে cos 89 ডিগ্রি পর্যন্ত গেছে, 90 ডিগ্রি নেই, cos 90 ডিগ্রির মান 0। যদি cos 90 ডিগ্রি হতো তাহলে 0 হয়ে যেত, কারণ 0-র সঙ্গে সব কিছু গুণ করলে 0ই হয়। কিন্তু এখানে চালাকি করে cos 89 ডিগ্রি পর্যন্ত দিয়ে রেখে দিয়েছে। 1-এর কম মান হবে, খুবই কম, কিন্তু 0 হবে না। 1-এর খুবই কম মান হবে, কিন্তু 0 হবে না, তো মিথ্যা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো 5-এরটা দেখে নেওয়া যাক কী বলেছে। একই ভূমি, একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু একটি চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে বলেছে। তাহলে এইটা কিভাবে আমরা করতে পারি, 5-এরটা আমরা কিভাবে করতে পারি। একই ভূমি, একই উচ্চতা বিশিষ্ট, আচ্ছা ভূমি 1 উচ্চতা 1, ভূমি 1 উচ্চতা 1, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা চোঙের আয়তনের অনুপাত। আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কুর ফর্মুলা কি আমাকে বলো বন্ধুরা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে, শঙ্কু তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আচ্ছা চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা পাই আর স্কোয়ার এইচ এদিকেও আছে, পাই আর স্কোয়ার এইচ এদিকেও আছে, তার মানে বলতে পারি 1/3 1। আচ্ছা যদি এটাকে একটু ডিটেলসে করি 1:3 হয়ে যাবে, তাই তো বন্ধুরা। তাহলে 1:3 হয়ে গেল। আর প্রশ্ন কি বলেছে, প্রশ্নেই বলেছে 1:3 হবে, তাহলে সত্য, তাহলে সত্য। প্রশ্নতেও তো বলেছে 1:3 হবে। আচ্ছা কোনো তথ্যের সংখ্যাগুরু মান, 6-টা দেখো, কোনো তথ্যের সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে 100%। সংখ্যাগুরু মান একটির বেশি অবশ্যই হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টেও হতে পারে, তো একটির বেশি হতে পারে, এটা একদম সত্য হবে। সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে। তো এই ছিল সত্য মিথ্যা 3-এর দাগের। এবার চলে যাবো আমরা 4-এর দাগের কোয়েশ্চেন, যেখানে 2 নম্বর মার্কসের কোয়েশ্চেন রয়েছে। দেখো বন্ধুরা 4-এর দাগের 1-একটা আমি করে দেখাচ্ছি। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, মোট লাভ হচ্ছে 1500 টাকা। রাজীবের মূলধন এত টাকা, আফতাবের মূলধন কত? আচ্ছা দুজন ব্যক্তি রয়েছে তাই তো বন্ধুরা, রাজীব আর আফতাব। এই টাইপের অঙ্ক আগেও করেছি, আগের পেজেও পাওয়া গেছিলো।
তো রাজীবের মূলধন, রাজীব বলে আমি আর লিখছি সংক্ষেপে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু সংক্ষেপে লিখতে পারবে না, তোমরা 2 নম্বর মার্কসে মেন খাতায় করবে, কিন্তু কখনোই সংক্ষেপে লিখতে পারবে না, তোমরা পুরোপুরি লিখবে। আমি শর্টকাটে করার জন্য আমি সংক্ষেপে লিখছি। রাজীব, রাজীবই তোমাদেরকে লিখতে হবে, আর লেখা যাবে না। আফতাব, আফতাবই লিখতে হবে। তাহলে রাজীব আর আফতাব 2 ব্যক্তি রয়েছে, তাদের রেশিও। আচ্ছা, রাজীব আর আফতাবের মূলধন, মোট লাভটা দিয়ে দিয়েছে 1500 টাকা। আচ্ছা, মূলধনটা আমি এখানে লিখছি, মূলধনটাকে আমি এখানে লিখছি, মূলধন। আচ্ছা, রাজীবের মূলধন কত কিছু বলা আছে? 6000 টাকা। তাহলে রাজীবের আমি 6000 টাকা লিখে দিলাম, রেশিও। আচ্ছা, লাভ নিচে লিখছি আমি, লাভ নিচেই লিখলাম। আচ্ছা, রাজীবের মূলধন বলা আছে 6000 টাকা, লাভ নাকি 900 টাকা? রাজীবের লাভ হচ্ছে 900 টাকা ইস্টু। আচ্ছা, আফতাবের মূলধন কিছু বলা আছে, আফতাবের মূলধন চেয়েছে, জানতে চেয়েছে, মানে আমাকে এই আফতাবের মূলধনের জায়গায় আমাকে অ্যান্সারটা বার করতে হবে, যে এই জায়গায় অ্যান্সার কত হবে, এই অ্যান্সারটা আমাকে বার করতে হবে। কিন্তু মোট লাভ তো 1500, বুদ্ধি খাটাও বন্ধুরা, মোট লাভ 1500, তার মধ্যে রাজীব একাই লাভ করে নিয়েছে 900 টাকা, তাহলে এর লাভ কত হবে? 600 টাকা। ওর লাভ হচ্ছে 900, এর 600, কারণ টোটাল 1500 টাকা লাভ, তাই তো বন্ধুরা? তো একটা জিনিস দেখো ভালো করে বন্ধুরা, যে যদি আমি এই রেশিওটাকে সুন্দর করে বার করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, এর লাভের যে রেশিওটা আমি দেখতে পাচ্ছি 9:6, কাটাকুটি করলে পরে আরও 3 দিয়ে গেলে 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3:2 রেশিও দেখতে পাচ্ছি। আমি আগেই বলেছি বন্ধুরা, যে যেরকম মূলধন দেবে, মূলধনের যেরকম রেশিও হয়, লাভেরও রেশিও সেটাই হয়, লাভের যা রেশিও হয় মূলধনের রেশিও সেটাই হয়। তাহলে 3 মানে যদি 6000 হয়, 3 মানে যদি 6000 হয়, তাহলে 2000 দিয়ে গুণ করেছে, তাহলে একেও 2000 দিয়ে গুণ করে দাও। 3 মানে যদি 6000 হয়, 3 দুগুণে 6000, 2000 দিয়ে গুণ করেছে, তাহলে একেও 2000 দিয়ে গুণ করে দাও। 2 দুগুণে 4000, রাইট অ্যান্সার। 4000 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার তোমরা লিখবে বন্ধুরা, তোমরা ক্যালকুলেশন করে দেখাবে, 2 নম্বর পাবে তাহলেই। তো আফতাবের মূলধন হয়ে যাবে, শেষে অ্যান্সার লিখবে 4000 টাকা। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক। 2-এরটা কী বলেছে? খুব ভালো পেজ, খুব শক্ত শক্ত কিছু কোয়েশ্চেন রয়েছে এখানে, অনেকজন হয়তো বুঝতে পারবে না, তো চলো দেখে নিয়ে যাক। 2-এরটা কী বলেছে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করো। তো এইরকম টাইপের অঙ্ক আগেও হয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাবে, করে অ্যান্সারটা কমেন্টে জানাবে। চলো দেখে নিই 3-এরটা কী বলেছে? x 12, y 27 ক্রমিক সমানুপাতি হলে, মানে পরপর এক্স আর ওয়াই ধনাত্মক মান নির্ণয় করো। তো চলো বন্ধুরা, আমি পরপর লিখে দিচ্ছি। x:12, y:27, y:27, এই হচ্ছে আমার কোয়েশ্চেন, তাই তো বন্ধুরা? তাহলে আমি এখান থেকে কী ক্যালকুলেশন করতে পারি? আমি এরমভাবে করতে পারি, x/12, ইস্টু মানে সমান, ক্রমিক সমানুপাতিত, y/27, y/27। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, কী দাঁড়াতে পারছে? 3 4 12, 3 9 27, তার মানে কোনাকুনি গুণ দিলে 9x সমান 4y, 9x সমান কী পেলাম? 4y। আর যদি x/y এর রেশিও বার করি, তাহলে x/y এর রেশিও যদি বার করি, তাহলে হয়ে যাবে 4/9, 4 কী পাবো? 9। তার মানে বলতে পারি যে এক্সের ভ্যালু 4, এক্সের ভ্যালু কী দিতে পারি? এক্সের ভ্যালু 4 দিতে পারি। এক্সের ভ্যালু কী দেবো? 4। এক্সের ভ্যালু হচ্ছে 4, এক্স সমান 4, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 9। এক্সের ভ্যালু 4, ওয়াইয়ের ভ্যালু 9, এটা অ্যান্সার হতে পারে। তাহলে দেখবে ক্রমিক সমানুপাতি হয়ে যাবে। আচ্ছা, এটা ছাড়া কি অন্য অ্যান্সার হতে পারে? অবভিয়াসলি হতে পারে, কেন হতে পারে না? এটা ছাড়া কিন্তু অন্য অ্যান্সারও হতে পারে। এক্সের ভ্যালু 4, ওয়াইয়ের ভ্যালু 9, এটা ছাড়া অন্য অ্যান্সারও হতে পারে। কীরকম ভ্যালু অ্যান্সার হতে পারে? এক্সের ভ্যালু 4-এর বদলে 8ও হতে পারে, মানে 2 দিয়ে গুণ করব, এই 8-এরও হতে পারে, অবভিয়াসলি হতে পারে, কেন হতে পারে না? এরমও অ্যান্সার হতে পারে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 9 27, এরম অ্যান্সার হতে পারে বন্ধুরা। তাহলে এতগুলো অ্যান্সার হতে পারে। এক্সের ভ্যালু 4 হতে পারে, 9 হতে পারে, এক্সের ভ্যালু 8 হতে পারে, 8-এরও হতে পারে, ওয়াইয়ের ভ্যালু, মানে এক্সের ভ্যালু যখন 4 হবে, ওয়াইয়ের ভ্যালু 9 হবে। এক্সের ভ্যালু যদি 8 লিখি, ওয়াইয়ের ভ্যালু 18 লিখতে হবে। এক্সের ভ্যালু যদি 12 লিখি, ওয়াইয়ের ভ্যালু 27 লিখতে হবে।
এইভাবে অ্যান্সার করতে হবে। চলো দেখে নিই পরবর্তী 4 দাগের অঙ্কটা। একদম ইজি অঙ্ক আছে। দেখো, √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়? হ্যাঁ, এরকম টাইপের অঙ্ক করেছি, আগেও করেছি, মানে আগে পেজে পেয়েছি আর কি। √15 প্লাস √3 এটা আছে, একদিকে এরম আছে √15 প্লাস √3, আর একদিকে আছে √10 প্লাস √8, আর একদিকে আছে √10 প্লাস √8। এটা আছে, আমি দুদিকেই বর্গ করে দেবো, এদিকেও বর্গ করবো, এদিকেও বর্গ করবো। আর বর্গ করলে কি অ্যান্সার পাচ্ছি? a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab 3×45 প্লাস বি স্কোয়ার, এইটা পাবো এইদিকে। আচ্ছা, আর এইদিকে কী পাবো একটু দেখে নিই। আমি এখানে মাঝখানে দাগ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এদিকে পাবো a স্কোয়ার প্লাস 2ab মানে 8×10 80 প্লাস বি স্কোয়ার মানে √8 স্কোয়ার। তাহলে এখানে √15 স্কোয়ার মানে শুধু 15 প্লাস 2√45 প্লাস 3, তাহলে 15 আর 3 পেলাম 18 যোগ 2√45। আর এদিকে পাবো কি দেখি, √10 স্কোয়ার মানে 10 প্লাস 2√80 প্লাস 8, তার মানে 10 আর 8 18 প্লাস 2√80। এখন তোমরাই দেখো বন্ধুরা কোনটা বড় আর কোনটা ছোট। এটা 18 প্লাস 2√45, এটা 18 প্লাস 2√80, তাহলে অবভিয়াসলি এইটাই বড়, এটা বড় লিখতে হবে। অ্যান্সার লিখবো এটা বড়, 80টাই বড়, এইটা বড়। তাহলে লিখতে হবে √10 প্লাস √8 বড়, এইভাবে লিখতে হবে তোমাদের, তাহলে ফুল নাম্বার পাবো। চলো পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক, 5এরটা। কি বলেছে দেখো, একটি বৃত্তে দুটি জ্যা PQ আর PR পরস্পর লম্ব। খুব ভালো প্রশ্ন করেছে, একটি বৃত্তে দুটো জ্যা আছে। তো আমি বৃত্ত বানানোর চেষ্টা করছি, তোমরা পেন্সিল কম্পাসে বানাবে। এই যে বৃত্ত বানিয়ে দিলাম এইভাবে, আর দুটো জ্যা বলেছিল এখানে, এইভাবে করতে হবে। তাহলে একটি বৃত্তের দুটো জ্যা বলেছে, সেই বৃত্তেতে দুটো জ্যা কী কী, এইভাবে। এরপরে দেখো কী বলছে। তো এখন বলেছে একটি বৃত্তের দুটো জ্যা PQ আর PR, মানে পিটা কমন এখানে, PQ আর PR হওয়ার পরে বলেছে যে লম্ব বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক। আচ্ছা, এখান থেকে যদি যোগ করে দিই, এটা সেন্টার, এখানে সেন্টারে পড়বে, আর এখানে আমি ছোট এই যে সেন্টারটা করলাম, মানে এই যে সেন্টার, এখানে সেন্টার, কোনো একটা কেন্দ্র তো থাকবে বৃত্তের, তাহলে শুধুমাত্র ব্যাসার্ধ মানে ছোটোটা হচ্ছে আর, ছোটোটা হচ্ছে আর। আমাকে প্রশ্ন করেছে যদি এটা আর হয় নিশ্চয়ই এটাও আর, এটা আর হলে এটাও আর। এবার আমাকে প্রশ্ন করেছে যে QR এর দৈর্ঘ্য কত, QR। আচ্ছা QR বন্ধুরা আছে কোথায়? QR আছে এইখান থেকে এই এতটা। QR মানে যদি এতটা হয়, আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিলাম, তোমরা কিন্তু পরীক্ষায় এরকম দাগ দেবে না। QR মানে যদি এতটা হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে R প্লাস R, তার মানে QR মানে হচ্ছে 2R। সঠিক অ্যান্সার যাবে 2R। একক বলেছে না সেমি বলেছে সেটা দেখতে হবে, একক, তাহলে 2R একক হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে বন্ধুরা? এইভাবে তোমাদেরকে সলিউশন দিতে হবে। চলো দেখে নিই পরবর্তী 6এরটা। VI 6এরটা কী বলেছে দেখি। 6এরটা বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছে। আচ্ছা, এই যে একটা বৃত্ত করে দিলাম, দেখো বন্ধুরা ভালো করে বোঝো আমি কিভাবে করছি, খালি দেখো বোঝো। আর একটা বৃত্ত এখানে করে দিলাম তো। এবার একটা বৃত্তের সেন্টার আছে, এরও বৃত্তের সেন্টার আছে, কেন্দ্র আছে। আচ্ছা, প্রথমটার বড় যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ 8 সেমি, মানে আমি বলতে পারি এখান থেকে এতটা হচ্ছে 8 সেমি।
আর এখান থেকে এতটা হচ্ছে 3। ওকে বন্ধুরা, তাহলে এটা হচ্ছে 8, এখানে হচ্ছে 3, 8 আর 3 11 হলো, কিন্তু টোটাল দূরত্ব বলছে 13 সেমি। তার মানে এটুকুনি আর কত হবে? 2 সেমি। তার মানে এরকম যদি সোজা দাগ কাটি, এটা টোটাল হবে 13 সেমি। টোটাল কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি, কিন্তু ব্যাসার্ধের 8 সেমি, আর 3 সেমি। 8 আর 3 11, 12 13, মাঝখানে 2 সেমি পড়ে রইল। তাহলে টোটালটা 13 সেমি হয়ে গেল। এবার বৃত্ত দুটোর একটি সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মানে কি করতে হবে বন্ধুরা? এইখান থেকে এরমভাবে, এটা সরল সাধারণ স্পর্শক, এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এই যে এইখান থেকে সরল সাধারণ স্পর্শক বলেছে আমাকে। এইখান থেকে এতটা দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করতে পারি একটু ভালো করে দেখো বন্ধুরা, কিভাবে নির্ণয় করছি দেখো। এখান থেকে এতটা তো 3, এটা তো 3, আর এখান থেকে এতটা তো 8, তাই তো বন্ধুরা? 8, কারণ এটা তো ব্যাসার্ধ বৃত্তটার 8। এখন যদি আমি এই দাগটার এই যে দাগটা রয়েছে, মানে সরল সাধারণ যে স্পর্শক, তার সমান্তরাল করে আমি এখানে একটা দাগ কেটে দিলাম, সমান্তরাল করে কাটছি। আর যদি সমান্তরাল করে কাটি, এটাও 3 হবে। সমান্তরাল করে কাটলে এটাও 3 হবে। তাহলে এইখানটা কত পড়ে থাকবে? 5 পড়ে থাকবে, তবে না 5 আর 3 8 হবে। আমাকে প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমাকে লিখতে হবে। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য মানে এইটাকে জানতে চাইছে, এটা মার্ক করতে হবে। আর ওটা মানেই তো হচ্ছে এইটা, এই যে এটা, ওটা মানেই তো এটা, কারণ ওটাই তো সমান্তরাল করে টেনেছি আমি। দেখো বন্ধুরা, যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে কি দেখতে পাবে? নিচের এটা হচ্ছে 13, নিচের এটা 13। আচ্ছা, 13 হলে পরে এটা যদি 13 হয়, তাহলে একটুখানি খেয়াল করো, 8 আর 3 11 12 13, এটা 5, এইটুখানি 5। আর এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, তাহলে 5, তাহলে এইটা কত হবে? 12 হয়ে যাবে। এটা ট্রিপলেট, এটা কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। এটা তো ট্রিপলেট, 5 12 13। যারা ট্রিপলেট বোঝো না, তাহলে এক কাজ করতে হবে, পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, সেইটা করতে হবে। ওকে বন্ধুরা, তাহলে এইটার মান হয়ে যাবে, যারা ট্রিপলেট বোঝো তারা তো খুব তাড়াতাড়ি ইজিলি করে ফেলবে, যেটা এটা 13, এটা 5, তাহলে এটা 12 হয়ে যাবে। তাহলে এইটার মানও কিন্তু হয়ে যাবে আমাদের 12 সেমি। এটার মানও কী হয়ে যাবে? 12 সেমি রাইট অ্যান্সার হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন ছিল, বোঝার কোয়েশ্চেন, আর কিছু না। চলো দেখে নিই পরবর্তী 7 অঙ্কটা কি বলেছে। দেখো 7 অঙ্কটা দেখো। আচ্ছা, যারা বুঝতে পারলে না তারা কিন্তু ভিডিওটা আরেকবার দেখে নেবে, আর তাতেও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখে নিই 7 কোয়েশ্চেনটা কী বলেছে। একটি বৃত্তস্থ চতুর্ভুজে ক্রমিক 3টি কোণের অনুপাত, এই টাইপের অঙ্ক করা হয়েছে, ক্রমিক 3টি কোণের অনুপাত। তো এটা দেখি অনেকজনা বুঝে ফেলবে, যেটার অ্যান্সার হয়ে যাবে। কি প্রশ্ন করেছে শেষে? যে দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত বার করতে বলেছে। আচ্ছা চলো আমি বৃত্তস্থ চতুর্ভুজ একটা এঁকে ফেলি। একটা বৃত্ত আঁকবো, প্রথমে বৃত্ত এঁকে দিলাম। চতুর্ভুজ আঁকবো, এভাবে চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজ আঁকলাম। বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, সেই বৃত্তস্থ চতুর্ভুজে কোনো নাম দেয়নি, দিলাম না। 3টি কোণ 1 2 3 দিয়েছে, আমি ধরে নেবো এটা 1 মানে অ্যাকচুয়ালি এক্স, 2 মানে এটা ধরবো 2x, আর এটা ধরবো 3x। 1 2 3, এটা 4x কখনো বলতে পারবো না, কখনো এটা 4x বলতে পারবো না। তাহলে এখানে বার করবো কী করে কত ডিগ্রি, অ্যাঙ্গেলটা বার করবো কী করে? দেখো বন্ধুরা, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তার মানে বলতে পারি x প্লাস 3x, এটা সমান কত বলতে পারি? সম্পূরক, 180 ডিগ্রি। তাহলে 3x আর 1x 4x মানে 180 ডিগ্রি। 4x মানে যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180/4, তাহলে x এর ভ্যালু কত দাঁড়াবে? 45। তাহলে x এর ভ্যালু যদি 45 হয়, প্রত্যেকটার কোণ আমি অ্যাঙ্গেল বার করতে পারবো। এটা কত হবে? এটা তো 45 হয়েই গেল, 45 ডিগ্রি। এটা কত হবে? 90 ডিগ্রি। এটা কত হবে? 3 45, 3 4 12, 120, 3 5 15, 135 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, তো 4 নম্বর কোণটা কত হবে? 90 তো হবে না, কারণ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে 180 ডিগ্রি। তাহলে 4 নম্বর কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। এইবার প্রশ্ন করেছে যে দ্বিতীয় কোণের সাথে চতুর্থ কোণের অনুপাত, দ্বিতীয়র সঙ্গে চতুর্থ, দ্বিতীয় তো 90,
চতুর্থ তো 90, দ্বিতীয় 90, চতুর্থ 90, তাহলে 1:1 রেশিও, দ্যাট ইজ রাইট অ্যান্সার। 1:1 রেশিও হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন। একদম ইজি কোয়েশ্চেন আছে। 8এরটা দেখো, 8এর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, 7এরটা অলরেডি হয়ে গেল, 8এরটা করছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে, খুব ভালো প্রশ্ন করেছে। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, দেখো বন্ধুরা খুব ভালো প্রশ্ন করেছে, বুদ্ধির প্রশ্ন করেছে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান বার করতে হবে। তো আমি এক কাজ করতে পারি, আমি এখানে এ লিখতে পারি, এখানে বি লিখতে পারি, এখানে সি লিখতে পারি। দেখো বন্ধুরা, সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবেই, গ্যারান্টি একদম। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবেই। তো আমি এ কোণটাই 90 ডিগ্রি বানিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য কোনো বানাতে পারো 90 ডিগ্রি। তো চলো দেখো, সাইন স্কোয়ার এ, আমি প্রশ্নটা এখানে লিখছি, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার সি। দেখো বন্ধুরা, একটু সাধারণ নলেজ তোমাদেরকে আমি দিই। এ কোণটা যদি 90 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে তো আমি বলতে পারি যে বি আর সি মিলে 90 বানাবে। সে যেরকমই হোক, এটা 45, ওটা 45, এটা 60, ওটা 30, এটা 100, 100 তো হবেই না, 90 ডিগ্রি তো বানাবে। তার মানে এটা 30, ওটা 60, এভাবে তো বলতে পারি। মোট কথা বি আর সি মিলে তো 90 বানাবে, তবেই না এটা দুটো মিলে 90 বানালে পরে এই বি আর সি 90 বানালেই, আর এই একাই 90, তবে তো 180 ডিগ্রি হয়। তার মানে বি আর সি মিলে 90 ডিগ্রি বানাচ্ছে। এখন দেখো বন্ধুরা, যে সাইন স্কোয়ার এ, সাইন এ মানে কি, এখানে এ মানে তো 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে আমি বলতে পারি যে সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস এই দুটো থেকে সাইন স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই, সাইন স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে বি প্লাস সি পাচ্ছি। দেখছো বন্ধুরা, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রির মান কত? অ্যাকচুয়ালি সাইন 90 ডিগ্রির মান তো 1, সাইন 90 ডিগ্রির মান তো 1, তো 1-এর স্কোয়ার করলে তো 1ই হয়, প্লাস এখানেও দেখো বন্ধুরা, সাইন স্কোয়ার বি প্লাস সি এর মান অলরেডি 90 পেয়ে গেছি, তাহলে এখানে 90 ডিগ্রি লিখবো, সেম টু সেম আবার। তাহলে 1 প্লাস 1, তাহলে ওভারঅল 2 রাইট অ্যান্সার। খুব ভালো কোয়েশ্চেন ছিল, দারুণ কোয়েশ্চেন ছিল, একদম অসাধারণ কোয়েশ্চেন। তো সঠিক অ্যান্সার এটা 2 হয়ে যাবে। চলো দেখে নিই 9এরটা। আইএক্স 9, সাইন ট্যান বাবা ইকুয়াল টু কস 8 থিটা। আচ্ছা, ট্যান থিটা আছে না, টেন থিটা সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটার মান বার করতে হবে। খুব ভালো প্রশ্ন করেছে, সাইন 10 থিটা বলেছে, তাই তো বন্ধুরা? আমি এখানে দেখো কীভাবে করছি, সাইন 10 থিটা, 10 থিটা। অনেকে দেখে এই সমস্ত কোশ্চেন ঘাবড়ে যাবে, তো তোমরা ঘাবড়াবে না, প্র্যাকটিস করো, দেখো ইজিলি মনে হবে। কস 8 থিটা সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, দেখো বন্ধুরা কীরকম করতে পারি, আমি এরকম করতে পারি, সাইন 10 থিটা ইকুয়াল টু, এটাকেই তো সাইন লিখতে পারি, এবং করতে পারি যখন সাইন যখন লিখবো তখন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা লিখতে হবে আমাদেরকে, কারণ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা আমরা জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তো 8 থিটা আমরা একভাবে লিখতে পারি। এখন দুদিকেই সাইন, তার মানে বলতে পারি 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। 8 থিটাটাকে যদি ওদিকে নিয়ে চলে আসি, তাহলে 10 থিটা আর 8 থিটা হয়ে যাবে 18 থিটা। 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর থিটা মানে 5, 5 18 90 নাকি বন্ধুরা? দেখো 5 18 90, তাহলে থিটা মানে কত পেয়ে গেলাম? 5। এবার আমাকে জানতে চাইছে ট্যান 9 থিটা, আমাকে প্রশ্নে কী জানতে চাইছে? এইটা জানতে চাইছে, এর মান জানতে হবে 9 থিটা, 9 থিটা, থিটার মান বসিয়ে দাও। তাহলে এখানে আমি বলতে পারি ট্যান 9 থিটা মানে 9 ইন্টু 5, 9 ইন্টু 5 মানে 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি, 5 9 45 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রি মান কত? 1। হ্যাঁ, তোমরা তো ছক পড়েছো তো তোমরা, তাহলে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক, 10এরটা দেখে নিই। 10এরটা কী বলেছে দেখো, একটি ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্যকে 50% করে বাড়িয়ে দিলাম,
ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? খুব ভালো প্রশ্ন করেছে। তো চলো দেখে নিই কীভাবে আমরা করতে পারি। আচ্ছা, কাকে বাড়িয়েছে? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্যকে 50% করে বাড়িয়ে দিয়েছে। কিসের? ঘনকের। আমরা জানি যে ঘনকের তো প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমানই হয়, তাই না? ঘনকের তো প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান হয়। তাহলে প্রথমে যদি 100 একক, মনে করি প্রথমে এক একটা ধার ছিল 100 একক, মানে আর কি একটা মাপ, একটা বাহুর মাপ। তাহলে প্রথমে কত ছিল? 100 একক, এক একটা ধার 100 একক। আচ্ছা, প্রথমে যদি 100 একক হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কী দাঁড়াবে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা তখন দাঁড়াবে, সমগ্রতলের ক্ষেত্রফল কি দাঁড়াবে? যখন 100 একক হবে তখন সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? এরকম হবে 6 ইন্টু 100 স্কোয়ার, কারণ 6 ইন্টু বাহুর স্কোয়ার আমরা জানি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, বর্গ একক, বর্গ একক। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এইটা পাচ্ছি 60,000 বর্গ একক, এটা পেলাম। এবার তো 50% বাড়িয়ে দিয়েছে না? 50% তো এবার বাড়িয়েছে, 50% মানে অর্ধেক বেড়েছে। তার মানে পরে কত হবে? আচ্ছা, একটু পরিষ্কার করে লিখে দেওয়ার চেষ্টা করব যাতে দেখতে ভালো হয়। পরে 150 একক হবে। কেন? কারণ হচ্ছে 50% বাড়িয়ে দিয়েছে। তাহলে 50% মানেই হচ্ছে অর্ধেক বাড়িয়েছে। এখন যে সমগ্রতলের ক্ষেত্রফলটা তাহলে কি দাঁড়াবে? আমি লিখছি না, এটা এখন যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা কেমন দাঁড়াবে? 6 ইন্টু বাহুর স্কোয়ার মানে 150-এর স্কোয়ার, অবশ্যই বর্গ একক। তাহলে 6 ইন্টু 150-এর স্কোয়ার, তার মানে অ্যান্সার কত দাঁড়াবে? 6 ইন্টু 150-এর স্কোয়ার করে ক্যালকুলেশন করো তোমরা বন্ধুরা। মানে 150-কে দুবার গুণ করবে, দিয়ে 6 দিয়ে গুণ দেবে, তাহলে হয়ে যাবে 135, আর তার পিঠে 3টে শূন্য, 1,35,000 বর্গ একক। তাহলে প্রথমে ছিল 60,000 বর্গ একক, এখন দেখছি 1,35,000 বর্গ একক। ওকে বন্ধুরা, তাহলে কত বেড়েছে শতকরা, এটাই আমাকে দেখার বিষয়। তাহলে শতকরা বেড়েছে বার করতে গেলে কি করব? প্রথমে ছিল 60,000 আর এখন 1,35,000, মানে কত বাড়লো? কত বাড়লো মাইনাস করে যেটা পাবো 75,000। এইভাবে ক্যালকুলেশন করে তোমাদের দেখাতে হবে যে শতকরা বৃদ্ধি হলো, লিখতে হবে শতকরা বৃদ্ধি হয়েছে, নিচে 60,000 উপরে 75,000, কারণ 75,000 পেলাম কোথা থেকে? 60,000 প্রথমে ছিল, এখন 1,35,000 মাইনাস করে দিলাম, তাহলে দেখলাম যে 75,000 বেড়েছে। শতকরা বলেছে 100 দিয়ে গুণ, 1 2 3 4টে শূন্য কেটে গেল, 1 2 3 4টে শূন্য কেটে গেল। তাহলে উপরে পাচ্ছি 775 ইন্টু 10, 75 ইন্টু 10 করলে 75 ইন্টু 10 করলে 750, আর নিচেই পাচ্ছি 6, 6-এর সঙ্গে কাটাকুটি করব আমরা, 125 সম্ভবত হবে। তাহলে 125% বেড়েছে। শতকরা কত বৃদ্ধি পাবে? সঠিক অ্যান্সার হবে 125%। এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা লিখবে শেষে, এরকম করে ছেড়ে দিও না যেন, তোমরা লিখবে যে 125% শতকরা বৃদ্ধি পেল। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন। 11টা কোয়েশ্চেন দেখে নেব। 11 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখি। 11 নম্বর কোয়েশ্চেন বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা নিরেট লোহার গোলককে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন করেছে। তো দেখো বন্ধুরা, প্রথমে বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাই তো বন্ধুরা? এইখানে যে ব্যাস বলেছে 8 সেমি, ভালো করে এখানে বোঝার বিষয় আছে, এখানে ব্যাস বলেছিল। তাহলে প্রথমে যে ব্যাসার্ধটা হবে সেটা হচ্ছে r/2, এই ব্যাসার্ধটা হবে, এটা সেমি হয়ে যাবে বন্ধুরা, সেমি চেয়েছে। এইখানে যারা বুঝতে ভুল করবে বা পড়তে ভুল করবে তাদের সঙ্গে সঙ্গে কাটা হয়ে যাবে। এখন প্রথমে যখন আর ব্যাসার্ধ পেলাম r/2, তাহলে তার একটা আয়তন আছে, সেই আয়তনের কি ফর্মুলা? গোলক তো, তাহলে গোলকের ফর্মুলা হচ্ছে 4/3 পাই r/3, আর মানে ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ, তার মানে অ্যাকচুয়ালি r/2, 4/3 পাই r/3, এইরকমভাবে অ্যান্সারটা করতে হবে। আর একে ভাগ করব কত দিয়ে? পরে বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এবার বলছে ব্যাসার্ধ, তার মানে 4/3
পাই আর কিউব। ব্যাসার্ধ বলেছে, তো ব্যাসার্ধই বলেছিল আর, ছোটো হাতের আর, তার জন্য আর এর জায়গায় আরই লিখে দিয়েছি। কাটাকুটি করলে 4/3 4/3 পাই পাই। তাহলে এটা যখন কাটাকুটি করব তখন আমি কি দেখতে পাচ্ছি বন্ধুরা, এরম দেখতে পাচ্ছি, উপরে পাচ্ছি r3/8 আর নিচেই r3, r3 কেটে গেলে অ্যান্সার হয়ে যাবে 8, 8টি। সঠিক অ্যান্সার 8টি রাইট অ্যান্সার হয়ে যাবে। কতগুলো নিরেট গুলি পাওয়া যাবে, তো 8টি রাইট অ্যান্সার হয়ে যাবে। 2 জায়গায় লাস্ট অঙ্ক 12 অঙ্কটা খুব ভালো অঙ্ক, অনেকজনের মাথার উপর দিয়েই যাবে, তো তবু একবার দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি। 4 দাগের লাস্ট অঙ্ক 12 অঙ্কটা অনেকজনা ছেড়েই চলে আসবে, এই অঙ্কটা করবেই না। তো দেখো কিভাবে করতে হবে, এই অঙ্কটাকে সলভ করছে কিভাবে দেখো। তোমাদের প্রশ্নটা তোমরা খেয়াল রাখবে, উপরে n দেওয়া আছে, নিচে i = 1 দেওয়া আছে, আর x এরম দেওয়া আছে। অ্যাকচুয়ালি স্যামেশন এরকম দেওয়া আছে, আমি অঙ্কটা টুকেই নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। স্যামেশন আছে, এখানে দেওয়া আছে xi দেওয়া আছে না 1 দেওয়া আছে, xi i মানে তো 1, -7 = 12, আর তার সাথে আরও কিছু লেখা আছে, এখানে n লেখা আছে ছোটো হাতের, এখানে i = 1 দেওয়া আছে, i = 1 এরম দেওয়া আছে। আর একটা দেওয়া আছে স্যামেশন দেওয়া আছে, n দেওয়া আছে, এখানে দেওয়া আছে i = 1, আর তার পাশে লেখা আছে xi + 3 = 72, এবং চেয়েছে n এর মান কত। খুব ভালো প্রশ্ন করেছে, দারুণ সুন্দর প্রশ্ন করেছে। তো n এর মান কীভাবে বার করবে দেখো বন্ধুরা। তো এক্ষেত্রে যে ক্যালকুলেশানটা আমাদের করতে হবে, আমাদের কি করতে হবে, এরমভাবে লিখতে হবে যে স্যামেশান xi মাইনাস এই 7 আর n, এখানে 7nটা লিখতে হবে, 7n xi মাইনাস 7n = 12 লিখে দেবে। আর এক্ষেত্রেও সেম টু সেমই করবে। কিরম করবে, xi প্লাস এই 3 সঙ্গে n 3n করে দেবে, 3n করে দেবে, এবং 3n = 72 লিখে দেবে। আচ্ছা, যদি এখান থেকে আরও ক্যালকুলেশান করি, স্যামেশান xi এটা সমান পাচ্ছি 12 + 7n। কেন পেলাম, কারণ 7nটাকে ওদিকে নিয়ে চলে গেলাম ডান দিকে। আর এখানে যেটা পেলাম xi = 72 - 3n। দেখো বন্ধুরা, এটাও হচ্ছে xi স্যামেশান, এটাও হচ্ছে xi। আচ্ছা, স্যামেশানটা দেওয়া হয়নি, স্যামেশানটা দেবে কিন্তু বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি। এখানে মিস্টেকিং হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, তাহলে এইটা পেলাম। তাহলে এখানেও স্যামেশান xi সমান পেলাম, এখানেও স্যামেশান xi সমান পেলাম। তাহলে আমরা কি করতে পারি, আমরা দুটোকে ইকুয়াল করতে পারি। কোন দুটোকে, এই 12 + 7n = 72 - 3n। এখন এনগুলোকে যদি এক সাইডে নিয়ে যায়, তাহলে 7n আর -3nটা এদিকে এলে 3n যোগ হয়ে যাবে, তার মানে 10n। আর এদিকে 72 আছে, 12টা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 60। তাহলে n এর ভ্যালু কত পেলাম, 6। কেন, কারণ 10টা ভাগে চলে যাবে এদিকে গেলে, 6 × 10 = 60, তাহলে n এর ভ্যালু হয়ে যাবে 6, n এর মান 6 হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন, দারুণ সুন্দর কোয়েশ্চেন, একটুখানি তথ্য খালি জানা দরকার ছিল। তো n এর ভ্যালু হয়ে যাবে 6। তো এই ছিল তোমাদের 1 দাগ এবং 2 দাগ, মানে 1 মার্কস আর 2 মার্কসের যত কোয়েশ্চেন ছিল সেগুলো সব আমি সমাধান করে দিলাম। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে, যাতে তারাও জানতে পারে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরবর্তী পেজ নিয়ে উপস্থিত হব। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।